হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ইউর ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ক্যাম্পাস। আমি তন্ময় পাল। আর আজকে সকল মাধ্যমিক ছাত্রছাত্রীর জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রত্যেকটা স্কুল থেকে যে টেস্ট পেপারটা দেওয়া হচ্ছে সেই টেস্ট পেপারের একটা পেজ, গণিতের একটা পেজ সমাধান করতে চলেছি। ঠিক আছে, তো পেজটা কত? পেজটা হচ্ছে 379 পেজ। ঠিক আছে, 379 পেজের নিচের দিকে তোমরা দেখবে একটা নতুন পেজ শুরু হচ্ছে। সেই পেজটা হচ্ছে এটা। ঠিক আছে, এই পেজের আজকে আমরা সলভ করবো এবং বেসিক্যালি আমরা তোমাদেরকে প্রত্যেকটা অন্যান্য ভিডিওতে যেমন করে 1-এর 2-এর 3-এর ও 4-এর সমস্ত কোশ্চেনগুলো সলভ করছি, অর্থাৎ বেসিক্যালি শর্ট কোশ্চেন যেগুলো আছে সেগুলো সলভ করছি, এখানেও সেটাই করা হবে। ঠিক আছে, তো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। তার আগে একটা কথা বলি, তোমরা যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এবং যারা ক্লাস 11 বা 12 এর যারা স্টুডেন্ট তারা এই ভিডিওতে ক্লিক করেছো তাদের জন্য একটা রিকোয়েস্ট, তোমরা তোমাদের ভাই বোন যারা মাধ্যমিক দিবে 2022 সালে তাদেরকে যতবার ভিডিওগুলো শেয়ার করো। তো চলো শুরু করা যাক। দেখো, একের দাগের কোশ্চেনটা বলেছে কি, বার্ষিক 8% সরল সুদের হারে x বছরে কোনো আসল ও তার সুদের অনুপাত 25:24 হলে x এর মান কত হবে? তো এটা কিভাবে করবো দেখে নিই। দেখো, কোশ্চেনে তোমাদেরকে বলা ছিল যে আসল ও সুদের অনুপাতটা বলা ছিল, সুদের অনুপাতটা বলা ছিল। তো দেখো, কোশ্চেনে তোমাদের আসল ও সুদের অনুপাতটা বলা ছিল কত? 25:24। ঠিক আছে, তো আমি ওই অনুপাত থেকে আসলটা আর সুদটা ধরে নিলাম। যেহেতু কোশ্চেনে x ব্যবহার করেছে সেজন্য আমি এটাকে y দিয়ে ধরেছি। ঠিক আছে, আসলটা ধরেছি 25y এবং সুদটা ধরেছি 24y। ঠিক আছে, সময়টা বলেছিল x বছর আর এর মানটা ছিল কত? না 12%। এবার আমরা সকলে জানি সরল সুদের যে সূত্র সেটা হচ্ছে I = PRT/100। ঠিক আছে, সেখানে i এর মান, p এর মান, r এর মান ও t এর মান বসিয়ে দেওয়া হলো। বসিয়ে দেওয়ার পর এখান থেকে x টা ক্যালকুলেট করা হয়েছে। কিছু না, কোলাকুলি গুণ করার পর x টা ক্যালকুলেট করেছি আমি। দেখতে পাচ্ছ এখানে 24y যেটা আছে, 24y সঙ্গে 100 গুণ হয়ে যাবে, আর x বাদ দিয়ে 12 আর 25y এটা নিচে চলে আসবে, তাই করা হয়েছে। এরপরে এটা আমরা কাটাকাটি করেছি। কিভাবে কাটাকাটি করলাম? y এর সঙ্গে y কাটলাম। ঠিক আছে, তারপরে 12 দিয়ে যদি 24 কাটি তাহলে কত হচ্ছে? 12 দুগুণে 24। 25 দিয়ে যদি 100 কাটি, 4 25 100, তাহলে 4 2 8। তাহলে x এর মান কত হলো? না, x এর মান হলো আমার 8 বছর। তো এই ছিল প্রথমটা দাগের কোশ্চেনটা। এবার তোমরা এটা দেখে নাও তোমাদের কত নম্বর দাগে এই অপশনটা আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা অপশন এ তে 8 দেখতে পাচ্ছ, তাই না? তাহলে অপশন এ হলো এটা সঠিক উত্তর। এবার পরবর্তী দাগের কোশ্চেনে আসা যাক। দুই দাগের কোশ্চেনে দেখো, বলেছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 40,000 টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধির পরিমাণ কত হবে? তো এটা বিভিন্ন অপশনগুলো আছে, তার মধ্যে কোনটা ঠিক হবে দেখে নিতে হবে। এখানে প্রশ্ন অনুযায়ী পি এর মান ছিল কত? 40,000, আর এর মান ছিল 5% এবং এন ছিল 3 বছর, অর্থাৎ সময়টা ছিল 3 বছর। এবার আমি কি করলাম? সমূল চক্রবৃদ্ধিটা বের করছি। ঠিক আছে, সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা হচ্ছে p * 1 + r/n টু দি পাওয়ার p * 1 + r/100 ঠিক আছে, p * 1 + r/100 টু দি পাওয়ার n। এখানে p, r আর n এই তিনটে মান বসিয়ে দিয়েছি। এবার এখানটা যদি তুমি ক্যালকুলেট করো দেখবা 100 লব হবে লসাগু, 100 আর 5 যোগ করে 105। এবার যেহেতু মাথায় কিউব আছে তাই তিনবার লিখে দিয়েছি এটাকে। ঠিক আছে, তারপরে আমরা কাটাকাটিটা করেছি। আমি ওপরে 4টে শূন্য কেটেছি, 1 2 3 4, আর এখানেও 1 2 3 4, ওপর নিচ 4টে করে শূন্য কেটেছি। তারপরে কি করা হলো? তারপরে এই 100কে কেটেছি আমি কয় দিয়ে? না, 4 দিয়ে। এই 4 দিয়ে যদি 100 কাটি তাহলে 4 25 হয় 100। ঠিক আছে, এবার এই 25কে 5 দিয়ে কেটে হলো 5 5 25, আর এইখানে 105কে 5 দিয়ে কেটে হলো 21। তারপরে এই 5 দিয়ে আবার 105কে কেটেছি, দিয়ে হলো 21। তাহলে আমার ওপরে পড়ে থাকলো কত? ওপরে পড়ে থাকলো একটা 21, এখানে 21 আর 105, তাই না? এই 4 তো কেটে গেছে, আর নিচে কিছুই কিন্তু নেই। তাহলে এবার 21 21 আর 105 এইগুলো গুণ করার পর আমার যে অ্যান্সারটা এসছে সেটা হচ্ছে 46,305 টাকা। ঠিক আছে, আসল ছিল কত? আসল ছিল 40,000 টাকা। তাহলে আমাকে এখানে কোশ্চেনটায় বের করতে বলেছে কত? না, চক্রবৃদ্ধি সুদ। আর এটা কি পেলাম? এটা পেলাম আমি সমূল চক্রবৃদ্ধি। এই যে 46,305 টাকাটা পেলাম সমূল চক্রবৃদ্ধি। ঠিক আছে, তাহলে চক্রবৃদ্ধি সুদ কি হবে? এইটা থেকে এই 40,000টা বিয়োগ করে দিলেই হবে। তাই আমি করেছি, দেখো, চক্রবৃদ্ধি সুদ সমান 46,305 মাইনাস 40,000, এবং এটা বিয়োগ করার পর আমার এসছে কত? না, 6,305 টাকা এসেছে। ঠিক আছে, এটা তোমরা কোন অপশানে দেখতে পাচ্ছ সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এই উত্তরটা দেখো, 6,305 অপশান এতে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এবার পরের দাগের কোশ্চেনটা কি আছে? পরের দাগের কোশ্চেনটা আছে এক্স, ওয়াই এর মান সরল ভেদে আছে। এক্স এর মান 3 হলে ওয়াই এর মান 5 হয়, তাহলে এক্স এর মান 9 হলে ওয়াই এর মান কত হবে? তো এই পেজটা যখন সলভ করছিলাম আমি, তখন আমি দেখতে পেলাম এই পেজের এমসিকিউ হোক বা শূন্যস্থান পূরণ হোক, প্রত্যেকটা অঙ্কই কিন্তু একটু লেন্দি অঙ্ক। ঠিক আছে, সুতরাং যে মুখে মুখে হয়ে যাবে এরকম অঙ্ক 2-1টা আছে। ঠিক আছে, 2-1টা আছে, আদার্স যেসব অঙ্কগুলো দিয়েছে একটু লেন্দি অঙ্ক। সুতরাং তোমাদেরকে কিন্তু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে করতে হবে। চলো এটাও দেখে নিই কীভাবে করা হয়েছে। এখানে তোমরা দেখতে পেলে বলেছিল এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে। তো যেহেতু সরল ভেদে আছে তাই আমি কি করলাম? এক্স সমানুপাতিক ওয়াই এটা লিখলাম। তারপরে সমানুপাতিক চিহ্ন তোলার জন্য একটা ধ্রুবক লাগালাম, সেটা হচ্ছে কে, এবং এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। এবং পাশে এখানে লিখে দিয়েছি কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এই কথাটা লিখে দিয়েছি। তারপরে এই কে এর মান বের করার জন্য তোমাকে এখানে একটা কন্ডিশন বলে দিয়েছিল, সেটা কি? না, এক্স এর মান 3 আর ওয়াই এর মান 5 এটা বলে দিয়েছে। যদি এক্স = 3 হয়, ওয়াই = 5 হবে, এটা বলেছিল। তাহলে সেই মানগুলো এবার আমি 1 নং সমীকরণে বসিয়ে দিলাম। দেখো লিখেছি
এখন এক্স ইকুয়াল টু 3 ওয়াই ইকুয়াল টু 5 হলে 1 নং সমীকরণ হইতে, অর্থাৎ এখানে আমি বসিয়ে দিয়ে কে এর মানটা বের করে নেব। দেখো তাহলে এক্সের জায়গায় কত বসালাম 3, আর ওয়াইয়ের জায়গায় বসালাম কত 5। এবার এখান থেকে কে এর মানটা খুব সহজে বের করতে পারছি, এই 5টা 3-এর নিচে চলে যাবে, দিয়ে কে এর মান হলো আমার 3/5। এরপরে তোমাকে আবার বলেছে যদি এক্সের মান 9 হয় তাহলে ওয়াইয়ের মান কত হবে। এবার কি করব, আমি দেখো কে এর মান তো অলরেডি পেয়ে গেছি, তাই না? কে এর মানটা পেয়েছি এবং এক্সের মান আমাকে 9 বলে দিয়েছে, তাহলে এক্সের মান 9 এবং কে এর মান হচ্ছে 3/5। এই মান দুটো কি করব না এই 1 নং সমীকরণে বসিয়ে দেবো। তাই করেছি, দেখো 1 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো এক্সের জায়গায় 9 বসিয়েছি, কে এর জায়গায় কত বসিয়েছি, কে এর জায়গায় বসিয়েছি 3/5, আর ওয়াইটা থেকে গেল। এরপরে কোনাকুনি গুণ করে আমাকে ওয়াইয়ের মানটা বের করতে হবে। তাহলে এখানে দেখো 3 আর ওয়াই গুণ করে হলো 3y, আর এখানে নিচে কিছু নাই মানে কত আছে 1 আছে, তাহলে 3y ইন্টু 1 করলে হলো 3y, আর 5 9 45 কোনাকুনি গুণ করে লিখলাম। তারপরে এখান থেকে 3টাকে এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে শুধু ওয়াই পড়ে থাকলো। ওয়াইয়ের মান এবার এটা কাটাকাটি করে কত হলো না 3 15, এটা যদি কাটি তাহলে 3 15 45 হলো আমার সঠিক উত্তর। ঠিক আছে, এটা কোন অপশানে পাচ্ছ দেখে নিই। দেখো এটা তোমরা অপশান সিতে পেয়ে যাচ্ছ। ঠিক আছে 15। এবার পরের দাগের কোশ্চেনটা কি বলেছে, পরের দাগের কোশ্চেনটা বলেছে দেখো যে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের একটি জ্যা এর কেন্দ্র থেকে দূরত্ব ব্যাসার্ধটির 3/5 অংশ হলে ওই জ্যা এর দৈর্ঘ্য কত। কোশ্চেনটা আরেকবার রিপিট করি, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের একটি জ্যা এর কেন্দ্র থেকে দূরত্ব ব্যাসার্ধটির 3/5 অংশ হলে ওই জ্যায়ের দৈর্ঘ্য কত। তো এটা কিভাবে কি করতে হবে দেখে নিই। দেখো আমি এখানে ও কেন্দ্রীয় একটা বৃত্ত এঁকেছি যার ব্যাসার্ধ হচ্ছে 10 সেমি, কোশ্চেনে বলা ছিল, এবং এই ও কেন্দ্র থেকে এই জ্যা আচ্ছা এ বিটা একটা জ্যা, ও কেন্দ্র থেকে যার দূরত্ব কি বলেছে না এই যে ব্যাসার্ধের 3/5 অংশ। ঠিক আছে, এবং 3/5 অংশ করে হয় 6 সেমি, সেটা আমি এখানে বের করে দেখিয়েছি এবং এখানেও লিখেছি। তো প্রথমেই দেখো আমি লিখলাম ব্যাসার্ধ হচ্ছে 10 সেমি, ব্যাসার্ধ ছবিতে কত, ছবিতে হচ্ছে এ ওটা ব্যাসার্ধ। ঠিক আছে, কেন্দ্র থেকে জ্যা এর দৈর্ঘ্য অর্থাৎ ও থেকে সি, এই যে এইটুকু দৈর্ঘ্য সেটা কত না এই ব্যাসার্ধটার 3/5 অংশ বলেই দিয়েছে। তাই আমি করেছি কি 10-এর 3/5 করেছি এবং এটা কাটাকাটি করে দেখতে পাচ্ছি আমি 6 হচ্ছে, 5 দিয়ে 10 কাটলে হবে 2, 2 ইন্টু 3 মানে হচ্ছে 6 সেমি। তাহলে ও সিটা কত হলো 6 সেমি, আর এবিটা হচ্ছে একটা জ্যা, এবি জ্যায়ের দৈর্ঘ্য বের করতে বলেছে। তো তোমরা সবাই জানো যে বৃত্তের কেন্দ্র থেকে একটা জ্যায়ের উপর যদি লম্ব টানা হয় তবে সেটা সমদ্বিখণ্ডিত হয়ে যায়, এবং এটা অবশ্যই লম্ব। কেন লম্ব, তার কারণ আমরা কেন্দ্র থেকে জ্যাটার লম্ব দূরত্বের কথা বলেছে কোশ্চেনটায়, তুমি একটু ভালো করে খেয়াল করবে যে লম্ব দূরত্বর কথা বলেছে, তার মানে এটাই হচ্ছে লম্ব। ঠিক আছে, তাহলে এটা পেয়ে গেছি 10, এটা 6, তাহলে আর এটা যেহেতু লম্ব তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। আর তাহলে এ ও সি এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হলে আমরা পিথাগোরাসের সূত্র কাজে লাগিয়ে এসিটা বের করতে পারবো, তাই না। এসি যখনই বেরিয়ে যাবে তখনই এসির ডবল হবে কি এবি। ঠিক আছে, তো এখানে চলে আসো, আমি এবার লিখছি। দেখো ত্রিভুজ এ ও সি সমকোণী ত্রিভুজ থেকে পাই কি পাই যে ও এ স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার, এটা আমরা সকলে জানি পিথাগোরাসের সূত্র থেকে। এখান থেকে আমাকে বের করতে হবে কি না এসি, তাহলে এসি ইকুয়াল টু কী হলো √ওভার ও এ স্কোয়ার মাইনাস ওসি স্কোয়ার। মানগুলো জাস্ট বসিয়ে দিব, ও এর মান 10 বসালাম, ওসি এর মান 6 বসিয়ে দিলাম, ক্যালকুলেট করার পর আমার এসি এর মান আসলো কত না 8। তাহলে এখান থেকে এইটুকু হলো কত 8, তাহলে এ থেকে বি এর দৈর্ঘ্য কত হবে জাস্ট 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, এবং সেটা আমি নিচে করে দিয়েছি। দেখো যে এ বি জ্যায়ের দৈর্ঘ্য সমান 8 ইন্টু 2 সমান 16 সেমি। ঠিক আছে, এটাই ছিল তোমার কোশ্চেন বা এই কোশ্চেনটা সলিউশন। তো এটা কোন দাগে অপশানটা পাচ্ছ সেটা দেখে নাও। তো এই উত্তরটা তুমি পেয়ে যাচ্ছ দেখো অপশন বিতে 16 সেমি। ঠিক আছে, এবার পরবর্তী দাগের কোশ্চেনটাই আসা যাক। বলেছে কি এবি ও সিডি দুটি সমান্তরাল জ্যা, প্রত্যেকের দৈর্ঘ্যই 6 সেমি করে, তাহলে দুটো সমান জ্যা। বেশ, তারপর বলেছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত হবে। তো এটা খুব ভালো কোশ্চেন, দেখে নাও। এক্ষেত্রে দেখো ছবিতে আমি এবি আর সিডি দুটো জ্যা এঁকেছি যাদের দৈর্ঘ্য সমান,
এবং আমরা এটুকু সকলে জানি যে দুটো সমান জ্যা বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়। তার মানে কি এই ও থেকে ই এর দূরত্ব আর ও থেকে এফ এর দূরত্ব সমান হবে। তো আমি আগের মতন করেই যদি কোনো একটা দূরত্ব বের করতে পারি, হয়তো ও থেকে ই অথবা ও থেকে এফ, যে কোনো একটা যদি বের করতে পারি, তার ডবল করে দিলেই ই থেকে এফ এর দূরত্ব পেয়ে যাব, যেহেতু এইটা আর এইটা সমান, তাই না? তো আমি কি করেছি দেখো, প্রথমে এই ও থেকে ই এই দৈর্ঘ্যটা বের করে নিয়েছি। কিভাবে করেছি দেখে নাও। এখানে আমাকে কোশ্চেনে বলে দিয়েছে যে ও থেকে এ মানে ও এ অর্থাৎ বৃত্তটার ব্যাসার্ধ সেটা 5 সেমি বলেছে। তারপরে এই জ্যা দুটোরই দৈর্ঘ্য বলা ছিল কত না 6 সেমি করে। তাহলে এখানে এইটা এই যে এ ই এইটা কত হবে, গোটাটা 6 সেমি, এইটা হবে তার অর্ধেক। আমরা সকলে জানি বৃত্তের কেন্দ্র থেকে যদি লম্ব টানা যায় সেটা জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে, তার জন্য এইটা হলো আমার 3 সেমি। দেখো এই লিখেছি, এ ই আর বিই দুটোই সমান হবে, সেটার মান কত হবে না 3 সেমি। এবার আমি এই ছোট্ট ত্রিভুজটা দেখতে পাচ্ছ এ ও ই, এখান থেকে আমি কি করেছি ও ইটা বের করে নিয়েছি। তো ওই বের করতে গেলে কি করতে হবে আমাকে, পিথাগোরাসের সূত্র কাজে লাগিয়ে যে ও এ এর স্কোয়ার রুট ওভার ও এ এর স্কোয়ার মাইনাস ও ই এর স্কোয়ার, তাই করলাম। ঠিক আছে, দিয়ে এইখানটায় একটু ভুল হয়েছে, এটা হবে হ্যাঁ এই, ঠিক আছে ঠিক আছে, এইটা হচ্ছে 3 সেমি আমার, এইটা 3 সেমি, আর এইটা কত, এটা হচ্ছে 5 সেমি। ঠিক আছে, আর এটা বের করতে হবে। তো মানগুলো জাস্ট বসিয়ে দেওয়া হলো, ও এর মান 5, এ ই এর মান 3, বসিয়ে দিয়ে ক্যালকুলেট করার পর আমার ও ইটা কত আসছে না ও ইটা আসছে 4 সেমি। ঠিক আছে, এবার এইটুকু যদি 4 সেমি হয়, আমি এই অঙ্কটা শুরু করার প্রথমেই বললাম যে এইটা যদি 4 সেমি হয় তাহলে এটা কত হবে, এটাও হবে 4 সেমি। তার কারণ আমরা সকলে জানি যে বৃত্তের কেন্দ্র থেকে সমান জ্যাগুলো পরস্পর সমদূরবর্তী হয়। তাহলে দুটি সমান জ্যা বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়, এটা সকলেই জানি। তাহলে এবার তাহলে আমাকে বলেছে কি এ বি আর সিডি এই দুটো জ্যায়ের মধ্যবর্তী দূরত্ব কত। তো এই ক্ষেত্রে কত হচ্ছে, এখান থেকে এইটুকু 4, আবার এখান থেকে এইটুকু 4, তাহলে 4 আর 4 8, সেটাই লিখে দিয়েছি। দেখো বৃত্তের কেন্দ্র থেকে দুটি, এই কথাটাও লিখেছি, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী জ্যা এর দৈর্ঘ্য সমান হয়। তাহলে কেন্দ্র, এই কথাটা লেখার পর আমি কি করলাম না জ্যা দুটির মধ্যে দূরত্ব বের করলাম, 4 + 4 = 8 সেমি। তো এটা কোন অপশানে পাচ্ছ দেখে নাও, 5-এর দাগেরটা পাচ্ছ তুমি অপশান ডিতে 8 সেমি। ঠিক আছে, তারপরের কোশ্চেন কি বলেছে, 6-এর দাগেরটা, এইচ একক দৈর্ঘ্য বিশিষ্ট ঘনকাকার কাঠের টুকরোকে কেটে সর্ববৃহৎ আয়তন বিশিষ্ট যে লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা যাবে বা সম্ভব, তার আয়তন কত হবে। তো এটা এই বছরের জন্য তোমাদের সিলেবাসের বাইরেরকার কোশ্চেন, তার কারণ তোমরা সকলে জানো হয়তো যে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা যে অধ্যায়টা আছে সেটা কিন্তু এই বছরের জন্য তোমাদের সিলেবাসে নেই, কিন্তু তবুও এই কোশ্চেনটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, কিন্তু আমার পার্সোনালি ওপিনিয়ন, তোমরা ওই চ্যাপ্টারটা অবশ্যই করে যেও। তুমি কিন্তু বলতে পারবে না যে তুমি শঙ্কু করনি বা আয়তন ঘনক করনি, এটা কিন্তু তুমি বলতে পারবে না। ঠিক আছে, তার কারণ ওইগুলো তো তোমাদের সিলেবাসে ছিল, সুতরাং অঙ্ক ওখান থেকে দিতেই পারে, ব্রড অঙ্কেও কিন্তু ওইখান থেকে অঙ্ক আসতে পারে। তো সেই জন্য বলছি তোমরা ওই চ্যাপ্টারটা 2-1বার করে যাও, খুব বেশি প্র্যাকটিস করার দরকার নেই, 2-1বার। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, সে তোমাদের না করতেও পারো, কিন্তু আমার কথা যদি মেনে চলো তাহলে অবশ্যই ওই চ্যাপ্টারটা 2-1বার প্র্যাকটিস করে যেও পরীক্ষার আগে। ঠিক আছে, চলো এই অঙ্কটা কিভাবে করতে হবে দেখে নেওয়া যাক। দেখো ছবিতে আমি একটা ঘনকের জাস্ট একটা সাইড দেখাতে পেরেছি। ঠিক আছে, পুরো ঘনকটা আঁকতে গেলে ছবিটা একটা বিচ্ছিরি ছবি হয়ে যেত, সুতরাং আমি একটা সাইড দেখিয়েছি। এটা হচ্ছে একটা ঘনকের সাইড, এবং যদি সেই ঘনক থেকে আমাকে সর্বাধিক আয়তন বিশিষ্ট একটা শঙ্কুকে কেটে নিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, একবারে এই শীর্ষবিন্দু যেন এইভাবে হয়, যেভাবে ছবিটা আঁকা হয়েছে এইভাবেই যেন একটা ঘনক আমি কাটতে পারি, সেরকমভাবে আঁকতে হবে। ঠিক আছে, কাটতে হবে। তো এই ক্ষেত্রে তুমি দেখো এইভাবে যদি আমি একটা শঙ্কুকে তৈরি করি, সেক্ষেত্রে দেখো এই যে এখান থেকে এই হাইটটা, এই দৈর্ঘ্যটা, সেটা হচ্ছে কি এই শঙ্কুটার হচ্ছে একটা উচ্চতা, তাই না? আবার এই যে এইটা ভূমির যে ব্যাসটা, সেটা কোনটা, এইটা ভূমির ব্যাস হচ্ছে এইটা। তাহলে ভূমির ব্যাসটা কি হচ্ছে, এই যে ঘনকটা, ঘনকের একটা বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান হচ্ছে। আবার উচ্চতাটা কি হচ্ছে, উচ্চতাটাও এই ঘনকের বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান হচ্ছে। ঠিক আছে, তো আমি এখানে যে কোশ্চেনটা, যে ডাটাটা তোমাকে দেওয়া ছিল সেটা লিখেছি। দেখো ঘনকের বাহুর দৈর্ঘ্য এইচ একক। এবার এখানে কথাটা লিখেছি যেটা আমি এখানে এতক্ষণ বললাম, সেটা ঘনকটি থেকে সর্ববৃহৎ যে শঙ্কুটি তৈরি করা যাবে
তার উচ্চতা ও ব্যাস উভয় হবে কত এইচ এর সমান। কেন? একটু আগেই বলে দিলাম, যদি আমি এরকম মিলাই, ধরো আমি এরকম করে ছোট করে নিলাম, তাহলে ছোট করে নিলে সেটা তো আর সর্ববৃহৎ শঙ্কু হলো না, তাই না? সর্ববৃহৎ নিতে গেলে আমাকে এই পর্যন্তই নিতে হবে, ঠিক আছে? এটা যেন খেয়াল থাকে। আর যদি সর্ববৃহৎ নিই তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমাকে কী হবে, উচ্চতাটা আর ব্যাসটা দুটোই হবে এই ঘনকের বাহুর দৈর্ঘ্যের সমান। সেই কথাটা এখানে লেখা হলো। তাহলে এখানে এবার তারপরে কী লিখলাম, শঙ্কুর উচ্চতা হচ্ছে এইচ একক এবং শঙ্কুর ব্যাসার্ধ কত হবে, ব্যাস তো হয়েছে এইচের সঙ্গে সমান, তাহলে ব্যাসার্ধ হবে h/2 একক। বেশ ভালো কথা। এবার আয়তন বের করে নাও, খুব সহজেই তুমি আয়তনটা বের করতে পারবে। শঙ্কুর আয়তনের ফর্মুলা কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার আর এর মান কত, এখানে h/2 বসিয়ে দাও, এইচ এর মান তো এইচই থাকলো, তারপর এটাকে জাস্ট ক্যালকুলেট করলে তোমার কত আসবে, 1/12 পাই h³ ঘন একক। এটা আসলো তোমার অ্যান্সার। তো এটা কোন অপশানে পাচ্ছ দেখে নাও। তো এটা দেখো তোমরা 6-এর দাগের কোশ্চেনটা পাচ্ছ অপশান এতে, 1/12 পাই h³। এইবার আমরা চলে আসি শূন্যস্থান পূরণগুলোতে। শূন্যস্থান পূরণের প্রথমটা দিয়েছে দেখো, বার্ষিক x% সরল সুদের হারে কোনো টাকা y বছরে m গুণ হলে ড্যাশ বছরে n গুণ হবে। ঠিক আছে, এটা কিভাবে করতে হবে দেখো, এটা শূন্যস্থান পূরণ, হ্যাঁ, কিন্তু এই অঙ্কটা এতটাই লেন্দি যে এটা 5 নম্বরে আসার মতো অঙ্ক। ঠিক আছে, 5 নম্বরে আসার মতো অঙ্ক। তো তবুও আমি করিয়ে দিয়েছি, এবং এটা প্রথমেই বলে রাখি, এই উত্তরটা কিন্তু তোমাদের বইয়ে এই টেস্ট পেপারে ভুল দিয়েছে। ঠিক আছে, ভুল দিয়েছে, তোমরা এটা কিন্তু ঠিক করে নিও। দেখো 2-এর 1, আমি প্রথমে কি করেছি, ধরে নিয়েছি যে মূলধনটা জেড টাকা। জেড কেন ধরলাম, তার কারণ অঙ্কে তোমার এক্স ছিল, ওয়াইও ছিল। ঠিক আছে, সেই জন্য আমি মূলধনটা কত ধরেছি না, এক্স টাকা ধরে নিয়েছি। বেশ, এবার প্রথম ক্ষেত্রে কি বলেছে, প্রথম ক্ষেত্রে দেখো আমি সবগুলো লিখেছি পি, অর্থাৎ আসলটা হচ্ছে জেড টাকা, তার কারণ জেড তো আমি ধরলাম আসল। এ অর্থাৎ অ্যামাউন্ট, এ দিয়ে ডিনোট করছি কি অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে হচ্ছে সুদ আসল। ঠিক আছে, অ্যামাউন্ট মানে সুদ আসল, মনে থাকে যেন। তাহলে সুদ আসল কত হবে বলেছে দেখো, এম গুণ হবে, এম গুণ হবে মোট সুদ আসলটা। তাহলে এম গুণ কার হবে, আসলের, তাই না? তাহলে এখানে হলো এম জেড টাকা। এবার এখান থেকে আমি খুব সহজে আইটা বের করতে পারবো। আইটা কি হবে না, এই এম জেড থেকে যদি জেড বিয়োগ করে দিই তাহলে আই পেয়ে গেলাম, সেটাই করা হলো। এইখান থেকে এবার জেডটা কমন নিয়ে নিয়েছি, দিয়ে কত হচ্ছে জেড ইন্টু m-1 টাকা, এটা হলো আমার আই। আর কোশ্চেনে বলা ছিল সময়টা হচ্ছে ওয়াই বছর, আর আর অর্থাৎ সুদের হার হচ্ছে x%। ঠিক আছে, একইভাবে আমি এটাকে দ্বিতীয় ক্ষেত্রে কি করলাম, দ্বিতীয় ক্ষেত্রে আমার আসল তো সেম ওই টাকাটাই থাকবে জেড টাকা, আর অ্যামাউন্ট অর্থাৎ সুদ আসল হচ্ছে কত এন জেড, দেখবা এন গুণ বলেছিল। একইভাবে আমি সুদটা বের করে নিলাম, সুদটা কি এন জেড থেকে জেড বিয়োগ করলেই সুদ পেয়ে গেলাম, তাই না? সেখান থেকে জেড কমন নেওয়ার পর কি হয়েছে, জেড ইন্টু n-1 টাকা, এটা হয়েছে সুদ। আর টিটা সময়টা কত বছর লাগবে সেটা বের করতে হবে, আর আরটা তো এখানে যা ছিল এখানেও তাই হবে x%। এবার আমি কি করেছি দেখো অঙ্কটা, প্রথমে আমি এইখানে এই যে এইখানে i = PRT/100 এইটা বসিয়ে প্রত্যেকটা মান বসিয়ে দিয়েছি। দেখো আই এর মান ছিল কত, জেড ইন্টু m-1, পি এর মান ছিল জেড, আর এর মান ছিল এক্স, টি এর মান ছিল ওয়াই, আর জেড এর মান ছিল 100। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমি কি করলাম না, এক্স এর মানটা বের করে নিলাম, কোনাকুনি গুণ করেছি। দেখো এইটাকে এই দিকে গুণ করেছি, আর এইটাকে এটার নিচে 1 ছিল 1 দিয়ে গুণ করেছি, তাহলে কত হয়েছে দেখো জেড এক্স ওয়াই এদিকে লিখেছি, আর এটাকে 100 দিয়ে গুণ করে এখানে লিখেছি। এখান থেকে আমি কি করলাম না, এক্স এর মানটা বের করে নিলাম। এক্স এর মানটা বের করলে এখানে ওয়াই আর জেডটা এদিকে নিচে চলে আসবে। ঠিক আছে, দিয়ে তারপরে দেখো জেডের সঙ্গে জেড কেটে গেছে, তারপরে তাহলে কত ফাইনাল আমার 100 m-1, 100 ইন্টু m-1/y, এটা দাঁড়ালো আমার ফাইনাল। এটাকে আমি একটা নাম্বার দিয়ে রেখে দিলাম 1 নাম্বার। তারপরে এইদিকে আমি যেটা লিখেছিলাম এদিকেও আমি সেম এই যে এগুলো লিখলাম না, পিআরটি এগুলো সব লিখলাম, এইগুলো দিয়েও আবার সরল সুদের ফর্মুলাটা লাগালাম। সরল সুদের ফর্মুলা লাগিয়ে কি হলো আমার দেখো, i = PRT/100, আই এর মান বসালাম কত, এক্ষেত্রে আই ছিল কত জেড ইন্টু n-1, পি এর মান ছিল জেড, আর এর মান ছিল এক্স, টি এর মানটা আমাকে বের করতে হবে, তাই টি রেখে দিলাম, আর 100 তো যেমন ছিল থাকলো। এরপরে আবারও কোনাকুনি গুণ করেছি। ঠিক আছে, কোনাকুনি গুণ করে দেখো জেড এক্স টি হয়েছে, জেড এক্স টি, আর এখানে কিছু ছিল না মানে 1 ছিল নিচে, তাই না? জেড এক্স টি = হয়ে গেল 100 দিয়ে এদিকে গুণ করে দেওয়া হলো, গুণ করে ফেললে কত 100 জেড n-1। এখান থেকে আমি টি এর ভ্যালুটা বের করব। তো
তো টি এর ভ্যালু বের করতে গেলে কী হবে, এই জেড আর এক্সটাই নিচে চলে এলো, নিচে আসার পর জেড আর জেড কেটে দিলাম, দিয়ে আমার দাঁড়ালো কত না 100n-1/x। এইবার এই এক্সের মানটা আমি এই 1 নং সমীকরণ থেকে এখানে বসিয়ে দিয়েছি, এক্সের যে ভ্যালুটা সেটা পরের লাইনে 1 নং সমীকরণ থেকে বসিয়েছি। তুমি দেখো টি ইকুয়াল টু ওপরে এটা তো ছিলই 100n-1, এটা তো ছিলই, আর এই এক্সের মান কত, এক্সের মান দেখো 100m-1/y। তাহলে এখানে যদি বসাতাম এই ওয়াইটা নিচে আসতো, তা না করে আমি একবারেই ওপরে পাঠিয়ে দিয়েছি, দিয়ে 100 যদি কেটে দিই তাহলে আমার অ্যান্সারটা দাঁড়াচ্ছে কত, দাঁড়াচ্ছে যে n-1y/m-1, যেটা এখানে শেষে লিখে দেওয়া হলো কত, টি ইকুয়াল টু n-1y/m-1। এটা কিন্তু তোমাদের উত্তরটা ভুল করেছে, ঠিক আছে, তোমরা এটা ঠিক করে নিও, কারেকশান করে নিও। এবার পরবর্তী দাগের কোশ্চেনে আসা যাক। তারপরে 2 দাগের কোশ্চেনটা দেখো, বলেছে কি p প্লাস কিউ ইকুয়াল টু √2 এবং p মাইনাস কিউ ইকুয়াল টু √3 হলে পি কিউ এর মান কত হবে। এটা একবারে সোজা অঙ্ক, দেখে নিই। দেখো কোশ্চেনে দেওয়া ছিল p প্লাস কিউ ইকুয়াল টু √2 লিখলাম, p মাইনাস কিউ ইকুয়াল টু √3 সেটাও লিখলাম। তারপরে আমাকে বের করতে হবে পি কিউ। পি কিউ বের করার জন্য আমরা একটা সূত্র সবাই জানি, ছোটোবেলা থেকে 7-8 থেকে পড়ে আসছি। সূত্রটা হচ্ছে এ বির সূত্র। এ বি ইকুয়াল টু কী হয়, এ বি ইকুয়াল টু হয় a প্লাস b/2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b/2 তার হোল স্কোয়ার। এখানে আমি লিখে দিচ্ছি, এ বি এর সূত্র হচ্ছে a প্লাস b/2 তার স্কোয়ার মাইনাস a মাইনাস b/2 তার স্কোয়ার। এই সূত্রটাকেই আমি এখানে লিখেছি এবং কী দিয়ে লিখেছি, পি কিউ দিয়ে লিখেছি। তাহলে পি কিউ ইকুয়াল টু কী হলো, p প্লাস কিউ/2 তার স্কোয়ার মাইনাস p মাইনাস কিউ/2 তার স্কোয়ার। এবার এখানে p প্লাস কিউ এর মান জানি √2, সেটা বসিয়ে দিলাম, আর p মাইনাস কিউ এর মান জানি √3, সেটাও বসিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে স্কোয়ার করে দিয়েছি, দিয়ে বিয়োগ করলেই আমার অ্যান্সার হয়ে গেল। এটার স্কোয়ার করলে কত হয়, √2 এর স্কোয়ার হচ্ছে 2, আর এই 2 এর স্কোয়ার হচ্ছে 4। বেশ ভালো কথা, এখানে মাইনাস যেমন ছিল থাকলো, √3 এর স্কোয়ার করলে 3 আর 2 এর স্কোয়ার 4। এবার এখানে কি করা হলো, এখানে জাস্ট 4 লসাগু করার পর 4-একে 4 হয়ে, বুঝতেই পারছো 2 মাইনাস 3 হলো। এবার 2 থেকে 3 বাদ দিলে হয় -1, তাহলে আমার অ্যান্সারটা ফাইনাল অ্যান্সার দাঁড়ালো কত না -1/4। তো এইটাই ছিল মোটামুটি 2 দাগের কোশ্চেনটা। এবার পরবর্তী কোশ্চেনে আসা যাক। 3 দাগের কোশ্চেনটা বলেছে দেখো 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c হলে a/b/c এর মান কত হবে। এই অঙ্কটা কীভাবে করব, এর আগেও এরকম একটা অঙ্ক করা হয়েছে আগের পেজে। এখানে কি বলেছে, বলেছে 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c, তাই না। এটা সমান তুমি কে ধরে নাও, এটা সমান কে ধরে নাও, দিয়ে তুমি নিশ্চয়ই জানো 2a ইকুয়াল টু কে, আবার 3b ইকুয়াল টু কে, আবার 4c ইকুয়াল টু কে। তাহলে এখান থেকে a এর মান পেয়ে যাবে কত, k/2, এখান থেকে b এর মান পেয়ে যাবে কত, k/3, আর এখান থেকে c এর মান পেয়ে যাবে k/4, তাই না। এরপরে কি করবে, জাস্ট a/b/c করে দাও, a/b/c, এটা যদি বের করো, a এর মান হচ্ছে k/2, এখানে বসিয়ে দাও k/2, তারপরে k/3, তারপরে k/4, তাই না। এইবার জাস্ট সব কে এগুলো দেখো কেটে গেল, কে উপরে কেটে গেলে এখানে দাঁড়াচ্ছে কত, 1/2:1/3:1/4। এবার ভগ্নাংশে আসলে কি করতে হয় আমরা সবাই জানি, যে এটাকে পূর্ণ সংখ্যায় আনতে হয়। পূর্ণ সংখ্যায় কীভাবে আনবো না, এই যে নিচে যে সংখ্যাগুলো আছে তাদের একটা লসাগু নিব। লসাগু কত হবে, দেখতে পাচ্ছ 2, 3 আর 4, এদের লসাগু হবে 12, ঠিক আছে। তাহলে 12 দিয়ে সবাইকে গুণ করব, তাহলে 12/2:12/3:12/4। এবার এটা কাটাকাটি করলেই আমার অ্যান্সার হয়ে গেল। তাহলে এখানে কত হচ্ছে 6, এখানে হচ্ছে 4, আর এখানে 3। তো এটাই হলো আমার অ্যান্সার, ঠিক আছে। এবার পরের দাগের কোশ্চেনে আসা যাক। কি বলেছে 4-এরটা, যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান হলে বৃত্ত দুটি পরস্পরকে ড্যাশ করে। তো এখানে বলেছে দুটো বৃত্ত, ঠিক আছে, আমি এখানে একে দেখিয়ে দিচ্ছি, দুটো বৃত্ত, ঠিক আছে। এই হচ্ছে একটা বৃত্ত, এটা একটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর একটা বৃত্ত ধরো এটা, এই বৃত্তর কেন্দ্র হচ্ছে এটা। বলেছে এই যে দুটো বৃত্ত তাদের কেন্দ্র আছে, সেই কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্বটা যদি ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান হয়, তার মানে এখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু,
ঠিক আছে, যদি যোগফলের সমান হয় তাহলে পরস্পরকে ড্যাশ করে, কি করে তারা পরস্পরকে দেখো স্পর্শ করেছে, তাই না? এবং স্পর্শটা কী রকম স্পর্শ? বাইরে দিয়ে স্পর্শ। তার জন্য এইখানে হবে উত্তরটা পরস্পরকে বহিঃস্পর্শ করে, বহিঃস্পর্শ করে। ঠিক আছে, এবার পরের দাগের কোশ্চেনটা আসো, 5এরটা বলেছে ত্রিভুজ এবিসি ইকুইভ্যালেন্ট ত্রিভুজ ডিইএফ। ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে সদৃশ, মনে থাকবে এই চিহ্নটা কি বোঝাচ্ছে? সদৃশটাও। ঠিক আছে, তো এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ, এদের পরিসীমা যথাক্রমে 30 সেমি ও 18 সেমি। বিসি বাহু হচ্ছে 9 সেমি হলে ইএফ বাহুর দৈর্ঘ্য কত হবে? তো সেম এরকমই একটা অঙ্ক আগের একবারে প্রথম যে পেজটা ছিল তোমাদের, খুব সম্ভবত 376 পেজ, সেই পেজে এরকমই একটা অঙ্ক ছিল, সেটা করিয়ে দেওয়া হয়েছে। তো চিন্তা নাই, এখানেও করিয়ে দেওয়া হবে। কিভাবে কি করা হয়েছে দেখে নাও। তো এখানে দেখো আমি দুটো ছবি এঁকেছি, এবিসি একটা ত্রিভুজ আর ডিইএফ আর একটা ত্রিভুজ। ঠিক আছে, সেই দুটো ত্রিভুজের বিসি আর ইএফ এই বাহু দুটো অনুরূপ, আবার এবি এর সঙ্গে ডিএফ এই বাহুটা অনুরূপ, আর এসি এর সঙ্গে ডিই এই বাহুটা অনুরূপ। ঠিক আছে, তো যেহেতু এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ, সেই জন্য আমরা আগেও বলেছিলাম এবং এটা উপপাদ্যের প্রয়োগ হিসেবে তোমাদের পরীক্ষায় পড়তেও পারে, সেটা কি? যে দুটো ত্রিভুজের পরিসীমার অনুপাত এবং এদের অনুরূপ বাহুদ্বয়ের অনুপাত, ঠিক আছে, অনুরূপ বাহুগুলির অনুপাত কি হয় না? সমান হয়। ঠিক আছে, তো এবার আমি এখানে কি করেছি, এই ইএফ এটাকে ধরে নিয়েছি, দেখো ইএফ বা এর দৈর্ঘ্য কত? এক্স ধরে নিলাম। এবং যেটা আমি একটু আগে বললাম যে উপপাদ্যটার কথা, প্রয়োগটার কথা, সেটাই এখানে লিখেছি। দেখো, প্রথম ত্রিভুজের পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা সমান প্রথম ত্রিভুজের একটি বাহু বাই দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু। ঠিক আছে, এই বাহুটা যেটা, যেমন এই ক্ষেত্রে দেখো বিসি এর অনুরূপ হচ্ছে ইএফ, ঠিক আছে, সেরকম। তো এখানে মানগুলো জাস্ট বসিয়েছি। দেখো প্রথমটা পরিসীমা ছিল 30, পরেরটার 18 বসালাম, আর প্রথম ত্রিভুজটার একটি বাহু ছিল কত? এক্স, আর দ্বিতীয়টা কত? দ্বিতীয়টা ধরে নিয়েছি কত? এক্স। এটা বসিয়ে ক্যালকুলেট করার পর আমাকে এক্সের মানটা বের করতে হবে। তার জন্য আমি কি করলাম না, কোনাকুনি গুণ করলাম। কোনাকুনি কীভাবে গুণ করেছি দেখো, 30-এর সঙ্গে এক্স গুণ করে 30x হয়েছে, আর 18 আর 9 এরকমই রেখে দিলাম গুণ আকারে। তারপরে এই এক্সটাকে রেখে 30টাকে এই পাশে পাঠিয়ে দিলাম, দিয়ে কাটাকাটি করেছি। 6 দিয়ে যদি কাটি আমি, তাহলে এখানে কত হচ্ছে? 5 6 30 আর 3 6 18। ঠিক আছে, তাহলে আমার দাঁড়ালে কত? উপরে হচ্ছে 3 9 27 আর নিচে 5। এবার 27কে যদি 5 দিয়ে তুমি ভাগ করো, তাহলে তোমার অ্যান্সারটা আসবে কত না? 5.4। তাই আমি লিখে দিলাম ইএফ বাহুর দৈর্ঘ্য হলো 5.4 সেমি। ঠিক আছে, এটাই ছিল অঙ্ক। তো এবার পরের দাগের কোশ্চেনে আসা যাক। কি বলেছে? 6টা একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি এবং উচ্চতা হচ্ছে 4 সেমি। চোঙটির ভেতর সর্বাপেক্ষা বৃহৎ যে দ্বন্দ্ব রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে? এটা ভালো, এবং এই কোশ্চেনটাও রিপিটেড কোশ্চেন, এর আগের কোনো না কোনো পেজে এরকম একটা কোশ্চেন করা হয়েছে। তোমাদের অঙ্কটা খুব ভালোভাবে বোঝার জন্য আমি ছবিটা এঁকেছি। এটা একটা চোঙ, ঠিক আছে, সেই চোঙে এর ভেতরে আমি সবচেয়ে লম্বা যে দ্বন্দ্বটা রাখতে পারবো সেটা নিশ্চয়ই এই যে এসি দেখতে পাচ্ছ, এসি বাহুটা, সেই এসি বরাবর রাখলেই সবচেয়ে বড় রাখা যাবে। যদি তুমি এরকম একটা খাড়াখাড়ি রাখো তাহলে কিন্তু সবচেয়ে বড় হবে না, এবং সেটা কি হবে? উচ্চতার সঙ্গে সমান হবে। ঠিক আছে, উচ্চতার সঙ্গে সমান হবে যদি খাড়াখাড়ি রাখো। কিন্তু যদি এইভাবে কোনাকুনি করে রাখো তাহলে সেটাই হচ্ছে সবচেয়ে বড় দ্বন্দ্ব, যেটা এই চোঙটার ভিতর রাখা যাবে। তো যদি এরকমই হয় তাহলে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই চোঙটার ব্যাস, আর এটা হচ্ছে উচ্চতা, আর এটা হচ্ছে সেই দ্বন্দ্বটা। তাহলে এই দ্বন্দ্বটা, ব্যাসটা আর উচ্চতা, এটা মিলে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করছে। ঠিক আছে, তার কারণ আমরা জানি এই উচ্চতার সঙ্গে এইটার সঙ্গে এটা সবসময় 90 ডিগ্রি হবে। ঠিক আছে, সবসময় 90 ডিগ্রি হবে। তাহলে এটা 90 হলে এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। সেই সূত্র কাজে লাগিয়ে আমি জাস্ট এই দ্বন্দ্বটার মান বের করেছি। তাহলে এখানে লিখেছি দেখো, চোঙটির ভেতরে সর্বাপেক্ষা বৃহৎ যে দ্বন্দ্ব রাখা যাবে তার দৈর্ঘ্য সেটা কত না? এসির মান কত? √, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাই না? এটাই তো অতিভুজ। দেখো এটা 90 হলে এটা অতিভুজ। তাহলে এখানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এবং এটা ক্যালকুলেট করার পর আমার ভ্যালু কত এসছে না? 5 সেমি। ঠিক আছে, তাহলে এই এসির দৈর্ঘ্যটা কত হলো? 5 সেমি। ঠিক আছে, এবার পরের কোশ্চেনে চলে আসো।
শূন্যস্থান পূরণগুলো শেষ হয়ে গেল। এবার 3-এর সত্য অথবা মিথ্যা যে কোনো 5টি করতে বলেছে। তো আমার এখানে 5টি দেখে লাভ নেই, সবই করতে হবে আমাকে। দেখো, একেরটা কি বলেছে, কোনো গ্রামের জনসংখ্যা 10% হারে প্রতি বছর বৃদ্ধি পেলে 5,000 জন থেকে 3 বছরে হয় 6,565 জন, তাই বলেছে। তো এটা অ্যাকচুয়ালি কত হবে সেটা আমাকে দেখতে হবে, দিয়ে যদি এই সংখ্যাটা মিলে যায় তাহলে সত্য, আর না হলে মিথ্যা। তো দেখে নিই কত হচ্ছে। তো অঙ্ক অনুযায়ী এখানে আমার পি ছিল 5,000 জন, আর হচ্ছে 10%, এন হচ্ছে কত না 3 বছর। এবার 3 বছর পর জনসংখ্যা হবে যে আমরা সমূল মানে কি বলবো, সমূল চক্রবৃদ্ধির যে ফর্মুলাটা জানি, সেই ফর্মুলা থেকে এটা বেরিয়ে যায়, সকলের জানা আছে। সেটা কি, পি ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার n। এখানে পি এর মান বসালাম, আর এর মান বসালাম, এটা যদি ক্যালকুলেট করি আমি, তো ক্যালকুলেট করার পর আমার আসছে কত, 6,655 জন আসছে, ঠিক আছে। কিন্তু ওখানে তোমাকে কিন্তু কি বলেছিল, এখানে বলেছিল যে তুমি দেখো যে কত না 6,565 জন বলেছিল, ঠিক আছে। তাহলে এটা কি হলো, এটা কিন্তু সত্য হলো না, এটা হলো ফলস, মিথ্যা, ঠিক আছে। এবার পরের কোশ্চেনটাই দেখো কি বলেছে। 2-এর দাগের কোশ্চেনটা বলেছে, সময় স্থির থাকলে মূলধনের সঙ্গে লভ্যাংশের সরল সমানুপাতিক সম্পর্ক, ঠিক আছে। তো এখানে লভ্যাংশ মানে আর কিছু না, লভ্যাংশ মানে হচ্ছে যে সুদটা আমরা পাই সেইটা। তাহলে যদি সময় স্থির থাকে তো তুমি যত বেশি মূলধন দিবে তত বেশি সুদ পাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তাহলে এইখানে কথাটা ভুল একদমই নয়, যে মূলধনের সঙ্গে লভ্যাংশ সরল সমানুপাতিক। ঠিকই, তুমি যদি বেশি মূলধন দাও তাহলে বেশি পরিমাণ সুদ পাবে, তাই না। এবং সুদটাকেই এখানে লভ্যাংশ বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এটা কিন্তু হয়ে গেল সঠিক, টি। তারপরের কোশ্চেনটা দেখো কি বলেছে, 3-এরটা, √1 + √5 + √16, এটা করণী, তাই বলেছে। এটা যদি আমার এটা সম্পূর্ণ ক্যালকুলেট করার পর যদি একটা অমূলদ সংখ্যা আসে তাহলে করণী হয়ে যাবে, আর যদি পুরো মূলদ সংখ্যা চলে আসে তাহলে সেটা করণী হবে না, তাই না। তো এটা ক্যালকুলেট করার পর কত আসছে দেখে নিই। দেখো এখানে আমি লিখেছি √1, √5, √16। এটা লেখার পর প্রথমে এই 16টার রুট ভেঙে নিলে হলো 4, এবং সেটা কিন্তু এই রুটের ভিতরেই আছে, তাই না। তাহলে 4 আর 5 যোগ হয়ে গেল, যোগ হওয়ার পর হলো কত, 9। তারপর এই 9টার আবার রুট করলে হয় 3, সেটাও আবার এই রুটের ভিতর ছিল, 3 আর 1 যোগ করলে হলো 4, এই রুটটা ভাঙলে হলো 2। তাহলে এটা তো একটা অবশ্যই মূলদ সংখ্যা, তাই না। যা এটাকে p/q আকারে প্রকাশ করা যাবে, মানে 2/1 এইভাবে লিখতেই পারি, তাহলে এটা মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা যেহেতু হয়, যদি হয় তাহলে সেটা অবশ্যই কোনো দিন করণী হতে পারে না, তাই না। তাহলে এটা কিন্তু করণী নয়। এবার এখানে তোমাকে বলেছিল এটা একটা করণী, তাই না, এখানে বলেছিল এটা একটা করণী, তাহলে এটা কি, এটা হচ্ছে মিথ্যা। দেখো এখানে বলেছে এটি একটি করণী, তাহলে এটা কিন্তু করণী নয়, এটা হচ্ছে ফলস। তারপরে কোশ্চেন কি বলেছে, যদি a সমানুপাতিক b এবং b সমানুপাতিক c হয় তবে a সমানুপাতিক হচ্ছে c²। এটা হবে কি না হবে সেটা একটু দেখে নিই। কোশ্চেনে বলা ছিল a সমানুপাতিক b এবং b সমানুপাতিক c। এখানে কি করলাম, সমানুপাতিক চিহ্ন তুলে একটা ধ্রুবক লাগিয়ে দিয়েছি, সেটা হচ্ছে k1। তাহলে কত হলো, a সমানুপাতিক a = k1b হলো। এখানেও তাই, সমানুপাতিকটা তুলে একটা ধ্রুবক লাগিয়েছি, সেটা হচ্ছে k2। তাহলে আমার দাঁড়ালো কত, b = k2c। এবার এইখানে যে বিটা আছে সেই বি এর, আর এখানেও বি আছে, এই বি এর মান হলো কত, k2c। এই মানটা এখানে বসিয়ে দিলাম, তাই এখানে লিখেছি দেখো বি এর মান বসিয়ে পাই। যদি বসিয়ে দিই তাহলে কত হচ্ছে, a = k1 তো ছিলই, আর এই বি এর জায়গায় কত বসালাম না, k2c। তাহলে দেখতে পাচ্ছি এই k1 k2 এটা তো আবার নতুন ধ্রুবক, তাহলে a সমানুপাতিক কী হলো, c। এখানে একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে k1 ও k2 অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা লিখে দিতে হবে, ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক। ব্যাস, তাহলে আমরা দেখতে পেলাম কি, a সমানুপাতিক c, কিন্তু তোমাকে কোশ্চেনে বলেছে কি a সমানুপাতিক c², তাহলে এটাও মিথ্যা। দেখো এখানে দেখতে পাচ্ছ a সমানুপাতিক c², তাহলে এটাও কি হলো, এটাও হলো মিথ্যা। তারপর কি বলেছে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 7:24:25 হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে। তো এটা কী করে বুঝবো, একটা ত্রিভুজ যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা মেনে চলবে, তাই না। এক্ষেত্রেও যদি মেনে চলে তাহলে জানবো হ্যাঁ এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। তো মানছে কি না মানছে সেটা একটু দেখে নিই। এখানে তোমাকে যে বাহুগুলো দিয়ে দিয়েছে সেটা কত, 7:24:25। তো এটা অবশ্য একবারে মিনিমাম
যতটাই দেওয়া আছে এটা হয়তো এর থেকে অনেক বেশি হতে পারে, কম হতে পারে, কিন্তু আমাকে রেশিও আকারে দিয়েছে, অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দিয়েছে। তো আমি যদি এটাতেই যদি ফলো হয় তাহলে অন্যান্য এর সকল গুণিতকগুলোতেই ফলো হবে, ঠিক আছে, মাথায় থাকে যেন। তাই আমি কি করলাম, এইখানে দেখো সবচেয়ে বড় হচ্ছে 25, তাহলে এটাই কিন্তু অতিভুজ। আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের অতিভুজটাই সবসময় বড় হয়। তাহলে এইটা যদি এই দুটোর স্কোয়ারের যোগফল যদি এটা স্কোয়ারের সঙ্গে সমান হয় তাহলে হয়ে যাবে পিথাগোরাস। তাই করেছি, দেখো 7 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার, এটা করার পর আমার 25 স্কোয়ার চলে এসছে। যদি না আসতো তাহলে বলতাম যে এটা সমকোণী ত্রিভুজ হবে না, যেহেতু এসছে তাই সমকোণী ত্রিভুজ হবে। তাহলে কি হচ্ছে, 7 স্কোয়ার হচ্ছে 49, সেটা হচ্ছে 576, যোগ করে 625, 625কে আমি কত লিখতে পারি, 25 স্কোয়ার। তাহলে এটি পিথাগোরাসের সূত্র মেনে চলছে, সেই জন্য এটি একটি সমকোণী ত্রিভুজ। সুতরাং এখানে যেটা দেওয়া ছিল সেটা অবশ্যই সত্য দেওয়া ছিল। তাহলে এটা কি লিখতে পারি না, এটা হচ্ছে ট্রু, ঠিক আছে। তারপরে কোশ্চেন কি বলেছে যে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হবে 1:18। তো এটা কি সঠিক না ভুল, যাচাই করে যাক। দেখো আয়তনের অনুপাত দেওয়া আছে 1:27। এবার অঙ্কটা যেহেতু 1 নম্বরের অঙ্ক, আমি খুবই শর্টে করেছি। আমরা জানি আয়তনকে যদি আমি ঘনমূল করি, আয়তনকে যদি ঘনফল করি, তাহলে সেখান থেকে আমরা বাহুর অনুপাত পাই। তাহলে বাহুর অনুপাত লিখে দিয়েছি, এইটার 1-এর ঘনফল হচ্ছে 1, আর 27-এর ঘনফল কত না 3, ঠিক আছে। আমি ডাইরেক্ট করেছি যে আয়তন যেটা আছে তার যদি অনুপাত আকারে দেওয়া থাকে তাহলে তুমি ওই অনুপাতগুলোর ঘনফল করে বাহুর অনুপাত বের করতে পারো। তো তাই করলাম। তারপরে এই বাহুর অনুপাত পেয়ে যাওয়ার পর সেই বাহুর অনুপাতগুলোকে যদি বর্গ করে দাও তাহলে তুমি ক্ষেত্রফলের অনুপাত পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে, 1-এর স্কোয়ার আর 3-এর স্কোয়ার। 1-এর স্কোয়ার করলে হচ্ছে 1, আর 3-এর স্কোয়ার 9। তাহলে এর হলো কত আমার 1:9, কিন্তু তোমাকে প্রোভাইড করা ছিল কত 1:18। তাহলে এটা কি হলো, এটা কিন্তু ট্রু নয়, এটা ফলস, তাই না। আমি বইয়ে লিখে দিচ্ছি। তাহলে এটা হলো কি আমার, এটা হলো ফলস, ঠিক আছে। এবার 4-এর দাগের কোশ্চেনগুলোই আসা যাক। 4-এর 1-এর কোশ্চেনটা বলেছে কি যে দুজনে একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1,500 টাকা। ক এর মূলধন 6,000 এবং প্রাপ্ত লভ্যাংশ হচ্ছে 900। তাহলে খ এর মূলধন কত, ঠিক আছে। খুব ভালো কোশ্চেন, দেখে নিই। তো এখানে 4-এর 1-এর দাগের কোশ্চেনটায় মোট লাভ বলা ছিল কত না 1,500, তার মধ্যে ক এর লভ্যাংশ হচ্ছে 900 টাকা। তাহলে খুব স্বাভাবিকভাবেই ক্ষয়ের লভ্যাংশটা আমি বের করতে পারি। এই 1,500 থেকে 900 যদি বিয়োগ করে দিই তাহলে ক্ষয়ের লভ্যাংশ পেয়ে গেলাম। এবার আমরা এইটুকু জানি যে লভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাত একই হয়, তার কারণ লভ্যাংশটা কি হয়, লাভটা মূলধনের অনুপাতেই বণ্টিত হয়, ঠিক আছে। তার জন্য আমরা যদি মূলধনের অনুপাত যা হবে লাভ করার পর সেই লাভের অনুপাত যদি নিই সেগুলোও সেম একই অনুপাতই আসবে, সেই জন্য এটা লিখেছি। কয়ের মূলধন বাই ক্ষয়ের মূলধন ইজ ইকুয়াল টু কয়ের লভ্যাংশ বাই ক্ষয়ের লভ্যাংশ, ঠিক আছে। তো কয়ের মূলধন হচ্ছে কত 6,000 বলা ছিল, ক্ষয়ের মূলধনটা তোমাকে বের করতে দিয়েছে, তো তুমি এখানে x ধরে নিয়েছো, ঠিক আছে। আর এই দুজনের লভ্যাংশ বসিয়েছে, একজনের 600 একজনের 900। উপরেরটা কয়েরটা হচ্ছে 900 আর ক্ষয়েরটা 600 বসিয়ে দিলাম। তারপরে জাস্ট কিছুই করিনি, কোনাকুনি গুণ করার পর এক্সের মান বের করেছি। তো এখানে এটার সঙ্গে এটা গুণ করার পর হলো 900x, আর এটা গুণ করে আমি লিখেছি এমনি গুণ আকারে। তারপরে x ইকুয়াল টু এই 900টাকে এই দিকে নিচে নিয়ে চলে এলাম, দিয়ে শূন্য শূন্যগুলো কাটছি। দেখো এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কাটলাম, তারপর 3 দিয়ে কেটেছি, 3 3 9, 3 2 6। এবার এই 3 দিয়ে আবার এটা কেটেছি, তাহলে কত হলো দেখো, 3 দিয়ে যদি 6,000 কাটি তাহলে 2,000 হবে, 2,000কে 2 দিয়ে গুণ করলে হলো 4,000, দিয়ে আমার অ্যান্সার হয়ে গেল খ এর মূলধন হলো কত না 4,000। এবার পরের দাগের কোশ্চেনে আসো। 2-এর কোশ্চেনটা কি বলেছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 4,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 5,324 টাকা হবে। এখানে দেখো আমি সময়টা ধরে নিয়েছি n বছর, ঠিক আছে। এবার বাই কন্ডিশন ডাইরেক্ট লাগিয়ে দিলাম। কি ছিল 4,000 টাকার n বছরের কত বছরে 5,324 টাকা হবে। তো আমি তাই করেছি, n বছরে ধরে নিয়েছি। এখানে 4,000 × 1 প্লাস আর হচ্ছে 10% বলাই ছিল, বাই 100 টু দি পাওয়ার n লিখলাম, ঠিক আছে। এবং এটা কার সঙ্গে সমান হবে না, এটা 5,324-এর সঙ্গে সমান হবে। সেটা সমান করে দিয়ে আমাকে n এর মান বের করতে হবে। এখানে কি করেছি, একটা করে শূন্য কেটেছি, দিয়ে এটা যদি যোগ করি আমার আসবে 11/10 পাওয়ারে n। এই 4,000টা কী করলাম, এটা নিচে দিয়ে দিলাম।
এবং এটা যদি আমি 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে এখানে হবে 1331, আর এটা হবে কত, এটা হবে 1000। এবার 1331 আর 1000 এটাকে আমি 11/10 কিউব আকারে লিখতে পারি, ঠিক আছে। এবং এদিকেও দেখো 11/10 পাওয়ারে কত ছিল n, তাহলে 11/10 পাওয়ারে এদিকে n, এদিকে কিউব, তাহলে n ইকুয়াল টু কত হবে, n ইকুয়াল টু 3 হবে। তার জন্য নির্ণয় সময়টা হয়ে গেল কত, 3 বছর। এটা সহজ অঙ্ক ছিল। 3 দাগের কোশ্চেনটা দেখো, বলেছে বার্ষিক 10% হারে 5000 টাকার 3 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর নির্ণয় করো। এটা কিভাবে করব দেখে নিই। দেখো এখানে আমি করেছি প্রথমেই 5000 টাকার 10% হারে 3 বছরের সরল সুদ বের করেছি। ফর্মুলা সবারই জানা আছে, PRT/100। পি হচ্ছে 5000, আর হচ্ছে 10, টি হচ্ছে 3 বছর বাই 100 থাকলো। এটা কাটাকাটি করে আমার অ্যান্সার আসলো কত না 1500। তারপরে 5 বছর এই 5000 টাকার 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করেছি, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ডাইরেক্ট সূত্র পাওয়া যায় না। তার জন্য কি করলাম, এইটুকু হচ্ছে সমল চক্রবৃদ্ধি, সেখান থেকে আসলটা বিয়োগ করে দিয়েছি, এক লাইনেই করে দিয়েছি, ঠিক আছে, না তো আরও বড় হতো, 2 নম্বরের তো অঙ্ক, তাই না। তাহলে এটা করার পর দেখো এখানে একটা একটা শূন্য কেটেছে, একটা শূন্য কাটার পর এটা যদি যোগ করি আমার আসবে 11/10, তার কিউব যদি করি 11 কিউব করলে হয় কত, 11 কিউব করলে হয় 1331, আর 10-এর কিউব হচ্ছে 1000। এবার যেহেতু দুই জায়গায় 5000 ছিল, 5000টা কমন নিয়ে নিয়েছি, আর এখান থেকে কত দাঁড়ালো 1331/1000, আর এই 5000টা কমন নেওয়ার জন্য এখানে থাকলো 1, ঠিক আছে। এটা বিয়োগ করার পর কত আসবে আমার, ওপরে আসবে, এদিকে 5000 যেমন ছিল তো ছিল, এইটা বিয়োগ করার পর আমার আসবে 331/1000, ঠিক আছে। এবার তারপরে আমি কি করেছি দেখো, এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য কেটে দিলাম, কাটার পর 5কে 331 দিয়ে গুণ করে আমার হচ্ছে 1655 টাকা। তাহলে আমি সরল সুদ হয়েছিল কত 1500, আর চক্রবৃদ্ধি সুদ আসলো 1650, ঠিক আছে। এবার চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর কী হবে, এটা থেকে এটা বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত হচ্ছে দেখো, তোমার হচ্ছে কত না 155 টাকা, ঠিক আছে, 155 টাকা। এটা হলো তোমার সঠিক উত্তর। এবার 4 দাগের কোশ্চেনটা আছে কি, a/b ইকুয়াল টু a/3 ইকুয়াল টু b/4 ইকুয়াল টু c/5 ইকুয়াল টু 3a - 4b প্লাস 5c/p হলে p এর মান কত হবে। ভালো কোশ্চেন, যেটা দেওয়া ছিল সেটা টুকলাম, a/3 ইকুয়াল টু b/4 ইকুয়াল টু c/5 ইকুয়াল টু 3a - 4b প্লাস 5c/p, এটা দেওয়া ছিল, টুকলাম। টুকার পর এটাকে কে ধরে নিয়েছি, সবগুলো সমান কে, অর্থাৎ এটা সমান কে, প্রত্যেকটা সমান কে দিয়ে তারপরে তাই করেছি। দেখো a/3 ইকুয়াল টু কে লিখলাম, b/4 ইকুয়াল টু কে, আর c/5 ইকুয়াল টু কে, আবার এটা সমানও কে লিখেছি, সবগুলোই তো কে সমান। দিয়ে এখান থেকে আমি a এর মান, এখান থেকে b এর মান, এখান থেকে c এর মান বের করলাম। a এর মান কত হলো না 3কে, এই কেটা কোনাকুনি গুণ করে দাও। সিমিলারলি b এর মান হলো 4k, c এর মান হলো 5k। আবার এইটাকে সমানও কে লিখেছি, এই যে এই পার্টটা সমানও কে। এইখানে কি করেছি, এখানে একটা কাজ করেছি, এই যে a b c এর মান বের করলাম, সেই মানগুলো আমি এখানে বসিয়ে দিয়েছি। এর জায়গায় দেখো 3k, b এর জায়গায় 4k, c এর জায়গায় 5k বসিয়ে দেওয়ার পর এটাকে আমি গুণ করছি। দেখো এখানে 3 3 9k, এখানে 16k, আর এখানে 25k। এবার এটা নিচে যেমন যা ছিল তা তো থাকলো, এদিকে কে যেমন ছিল থাকলো, ঠিক আছে। এবার এখানে দেখো এটা যোগ করে এখানে 16 বিয়োগ করলে আমার হচ্ছে 18k, আর নিচে পি ছিল, এদিকে কে। তারপর পি এর মানটা বের করবো, পি এর মান কত হবে 18k/কে, কে কেটে গেলে পি এর মান হচ্ছে 18। এই ছিল অঙ্ক। তারপর 5 দাগের কোশ্চেনটা আছে, x এর মান বলে দিয়েছে √2 - 1 হলে x - 1/x এর মান কত হবে। খুব ভালো কোশ্চেন, এরকম কোশ্চেন এর আগের পেজেও সলভ করা হয়েছে। সুতরাং এই ধরনের কোশ্চেন মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছো। তাহলে x এর মান আছে কত √2 - 1, তাহলে আমি কি করলাম 1/xটা বের করলাম। কীভাবে বের করব, এদিকে 1/√2 - 1 করলাম, আর তারপরে কি করেছি, তারপরে করেছি যে এইটার অনুবন্ধী করণী দিয়ে ওপর নিচ গুণ করেছি, ঠিক আছে। অনুবন্ধী করণী ঠিক নয়, এটা হচ্ছে করণী নিরসক উৎপাদক, ঠিক আছে, করণী নিরসক উৎপাদক দিয়ে ওপর নিচ গুণ করেছি। গুণ করার পর এখান থেকে আমি ক্যালকুলেট করার পর আমার এই যে ভ্যালুটা এসছে সেটা হচ্ছে কত √2 + 1, ঠিক আছে। এবার আমাকে বের করতে দিয়েছে x - 1/x, ঠিক আছে। এই ভ্যালুগুলো বসিয়ে দাও, x এর মান হচ্ছে √2 - 1, আর 1/x এর মান হচ্ছে √2 + 1, বসিয়ে দিয়ে ক্যালকুলেট করার পর তোমার মান আসছে কত না -2, ঠিক আছে, -2। আমি এটা খুব একটু তাড়াতাড়ি করালাম, তার কারণ এই ধরনের অঙ্ক এর আগেও করা হয়েছে। পরের 6 দাগের কোশ্চেনটা দেখো, ও কেন্দ্রীয় বৃত্তে AB ও CD দুটি জ্যায়ের দৈর্ঘ্য সমান, কোণ A ও B এর মান 60 ডিগ্রি এবং CD 6 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি। ভালো কোশ্চেন। ছবিতে দেখো AB আর CD দুটো জ্যা, যাদের দৈর্ঘ্য সমান তাই বলেছে।
সিডিটা 6 সেমি হলে এটাও 6 সেমি হবে, যেহেতু সমান দৈর্ঘ্য। ঠিক আছে, তারপরে একটা কোণ আমি এইখান থেকে এইটা জয়েন্ট করে দিয়েছি। ঠিক আছে, যেহেতু আমাকে এ ও বি এই কোণটা 60 ডিগ্রি বলেছে, তোমরা এই সাইডটা জয়েন্ট না করতেও পারতে, আমি করে দিয়েছি। ঠিক আছে, অসুবিধা নেই। এটা হচ্ছে কত না 60 ডিগ্রি। তারপরে আমাকে বের করতে বলেছে কি, যে এই যে বৃত্তটা, সেই বৃত্তটার ব্যাসার্ধ। তো একটু ভালো করে যদি খেয়াল করো তাহলে কি হবে, যে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা যদি একটু লক্ষ্য করো, এই ত্রিভুজটা লক্ষ্য করলে দেখবা এ ওটা আর ও বিটা, এ ও আর ও বি এরা হচ্ছে দুটোই এই বৃত্তটার ব্যাসার্ধ, তাই না? যদি ব্যাসার্ধ হয় তাহলে এই বিপরীত কোণগুলো এরা অবশ্যই সমান। ব্যাসার্ধ হলে তো তারা সমান হবেই, একটা বৃত্ত তো আর একাধিক ব্যাসার্ধ হয় না। তাহলে এই বাহুটা সমান, এই বাহুটা যদি সমান হয় তাহলে এই কোণটাও সমান হবে। আর এই কোণটা 60 ডিগ্রি কোশ্চেনে বলেই দিয়েছে, তাই না? তাহলে এই বাকি রেস্ট পার্টটুকু কত পড়ে থাকলো, 60 থেকে 180, এই 180 থেকে 60 বাদ দিলে থাকে 120, এবং 120কে সমান 2 ভাগে যদি ভাগ করে দিই তাহলে এটা হয়ে যাবে 60, এটাও হয়ে যাবে 60। তাহলে দেখতে পেলাম এই ত্রিভুজটার 3টে কোণই হয়ে গেল কত করে না 60 করে, তাই না? 3টি কোণই হয়ে গেল 60 করে। তাহলে কোন ত্রিভুজের 3টি কোণের মানই 60 হয়? এটা আমরা সবাই জানি যে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3টি কোণের মানই হয় 60 ডিগ্রি। তাহলে এ ও বি, এই যে এই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ, যার এই বাহুটা হচ্ছে কত না 6 সেমি। যেহেতু সিডিটা 6 সেমি, তাহলে এটাও 6 সেমি। তো এটা যদি 6 সেমি হয় তাহলে এ ও বি এগুলোও 6 সেমি করে হবে, তাই না? যেহেতু সমবাহু ত্রিভুজ পাচ্ছি, এবং এটাই আমি যেটা ছবিতে বোঝালাম সেটাই এখানে করেছি। তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো অথবা টুকে নিতেও পারো, যেটা খুশি। ঠিক আছে, এটাই আমি কিন্তু এখানে লিখেছি, অন্য কিছু বলিনি। ঠিক আছে, এবার পরের দাগের কোশ্চেনে আসো। দেখো 7 দাগের কোশ্চেন বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি ও 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 13 সেমি হলে বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। খুব ভালো কোশ্চেন, এবং এই কোশ্চেনটা ঠিক এর আগের পেজেও করা হয়েছে। এরকম ধরনেরই কোশ্চেন এর আগের পেজটাতে করা হয়েছে, তোমরা চাইলে সেটা তো দেখবেই, এবং এটাও করিয়ে দেওয়া হচ্ছে, অসুবিধা নেই। ছবির দিকে তাকাও, দুটো বৃত্ত এঁকেছি, একটা এ কেন্দ্রীয় বৃত্ত, একটা বি কেন্দ্রীয় বৃত্ত। এইটা বলে দিয়েছে তোমাকে কত না 13 সেমি। ঠিক আছে কোশ্চেনে, আর এই স্পর্শকটার দৈর্ঘ্য বের করতে বলেছে। এইটার যে বড় বৃত্তটা, সেই বড় বৃত্তটার ব্যাসার্ধ কত 8 সেমি, আর ছোট বৃত্তটার ব্যাসার্ধ কত 3 সেমি, সব বলে দিয়েছে। তা আমি এখানে ছবিটা এঁকেছি, তারপরে একটাই কাজ করেছি। এই ধরনের অঙ্ক করার সময় একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে ডি বিন্দু, অর্থাৎ যেটা ছোট যে বৃত্ত, সেই বৃত্তের এই ডি বিন্দু থেকে একটা এ বি এর সমান্তরাল করে একটা সরলরেখা টানতে হবে, যেটা দেখো এই এসিকে ই বিন্দুতে ছেদ করেছে। তো আমি এখানে কোশ্চেনগুলো লিখেছি, ভাষাটা লিখেছি দেখো, এ কমা বি কেন্দ্রীয় বৃত্তের সিডিটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক। এখানে কথাটা লেখা ভুল হয়েছে, এখানে সরল সাধারণ স্পর্শক লিখবে। ঠিক আছে, সিডি সরল সাধারণ স্পর্শক, এখানে আর ঘিচিমিচি হবে লিখছি না আমরা। ডি বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল রেখা অঙ্কন করা হলো। এই যে যেটা বললাম, ডি বিন্দু দিয়ে এই এ বি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হলো, এবং যেহেতু এই এ বিটা আর সিডিটাও সমান্তরাল, এসি আর বিডি এরাও সমান্তরাল, তাহলে এখান থেকে এবি এর দৈর্ঘ্য আর ইডি এর দৈর্ঘ্য সমান হবে। তার মানে এইটা যদি 13 সেমি হয় তাহলে এটা কত হবে, এটাও হবে আমার 13 সেমি। ঠিক আছে, মাথায় থাকে জানো। এবার এইটুকু পেয়ে গেছো তুমি 13 সেমি। এইটা কত দেখো, এখানে লিখেছি এসি 8 সেমি, বিডি 3 সেমি। তাহলে এসি যদি 8 সেমি হয়, এটা গোটাটা 8 সেমি, এইটুকু 3 সেমি, এবং এইটা 3 হলে এ ইটা কত হবে, সেটাও 3 হবে। আর এই বাকিটা সিই, এটা কত হবে সিই, সেটা হবে গোটাটা 8, এইটুকু 3, তাহলে এইটুকু কত হবে, এইটুকু 5 হবে, সেটা লিখেছি দেখো। ইডি সিই এটা হচ্ছে 8 থেকে 3 বাদ দিয়ে হলো 5 সেমি, লিখে দিলাম। এমনিও বোঝালাম, লিখেও দিয়েছি। আর এটা 13 সেমি, সেটাও লিখলাম। এবার তুমি একটু ভালো করে যদি খেয়াল করো তাহলে সিইডি এই যে একটা ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ, সেটা একটা সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ হলো? এইটা হচ্ছে বৃত্তটার স্পর্শক সিডিটা, আর এটা হচ্ছে একটা ব্যাসার্ধ। তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে গেল 90 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রি হয়ে গেলে সেটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ হবে। এবং এই সমকোণী ত্রিভুজটার এই যে ইডিটা হচ্ছে কি না অতিভুজ। ঠিক আছে, এটা ভূমি ধরো,
এটা লম্ব ধরো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এইবার আমি পিথাগোরাসের সূত্র কাজে লাগিয়ে তাহলে সিডি এর বাহু খুব সহজে বের করতে পারবো। তাই করেছি, দেখো ইসিডি সমকোণী ত্রিভুজ হইতে সিডি সমান কত হবে, রুট ওভার ইডি এর স্কোয়ার মাইনাস সিই এর স্কোয়ার, ঠিক আছে। বসিয়ে দাও, এটার মান 13, এটার মান 5, বসিয়ে দেওয়ার পর ক্যালকুলেট করার পর আমার যে ভ্যালুটা আসছে সেটা কত, সিডি ইকুয়াল টু 12 সেমি। তাহলে বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হলো না 12 সেমি। এখানে লিখে দাও, অতএব বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হলো 12 সেমি। ঠিক আছে, এবার পরের কোশ্চেনে আসা যাক। পরের যে 8 দাগের কোশ্চেনটা আছে সেটা দেখো, এবিসি সমকোণী ত্রিভুজ যার কোণ এবিসি ইকুয়াল টু 90 ডিগ্রি। তারপরে করা হয়েছে কি বিডি পারপেন্ডিকুলার টু এসি, মানে বিডি এসির উপর লম্ব। যদি বিডি ইকুয়াল টু 8 সেমি এবং এডি ইকুয়াল টু 4 সেমি হয় তাহলে সিডি এর দৈর্ঘ্য কত নির্ণয় করি। ছবিতে দেখো এবিসি একটা ত্রিভুজ আঁকা হয়েছে যার এই কোণটা, এই গোটা কোণটা 90 ডিগ্রি বলেছিল, ঠিক আছে। তাহলে এসিটা হয়ে গেল অতিভুজ। তারপরে কি বলেছে যে এই বি থেকে ডি এর উপর একটা লম্ব টানা হয়েছে, সেটা হচ্ছে বিডি। এই এসিটা, এসির ওপর বিডিটা লম্ব, তাই বলেছে, ভালো কথা। তাহলে এই কোণটা দুটোই 90 ডিগ্রি করে হবে। এইবার আমাকে বের করতে হবে কি না, এই সিডি এর দৈর্ঘ্য বের করতে হবে। এটা 4 সেমি, এটা 8 সেমি বলা আছে। প্রথম আমি কি করলাম, প্রথম হচ্ছে এই ছোট ত্রিভুজটা দেখতে পাচ্ছ এবিডি দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটাই পিথাগোরাসের সূত্র কাজে লাগাচ্ছি। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ লাগাতেই পারি, লাগিয়ে আমি কি করলাম, এবিটা বের করলাম। যেহেতু এটা 90 ডিগ্রি তাই এটা অতিভুজ। অতিভুজ সমান কি হয়, অতিভুজ সমান ভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাই করেছি, দেখো এবি বের করেছি। ত্রিভুজ এ ডি বি হইতে এবি সমান রুট ওভার 8 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এবং এটা ক্যালকুলেট করে আমার আসলো কত না 80 সেমি। এই একইভাবে এই ছোট ত্রিভুজটায় চলে এসো, ছোট ত্রিভুজটা থেকে আমি বিসি এর মানটা বের করেছি। এটা তো 8 সেমি, আর এটা ধরে নিলাম কত, এটা ধরে নিলাম এক্স। এই ডিসিটা ধরলাম কত, এক্স, যেটা আমাকে বের করতে বলেছে কোশ্চেন অনুযায়ী, সেটা ধরেছি কত না এক্স। এবার এই ছোট ত্রিভুজটাই, এই যে ডিবিসি, এই ত্রিভুজটা থেকে আমি পিথাগোরাস লাগাতে পারি। তার কারণ এই অ্যাঙ্গেলটাও তো 90 ডিগ্রি, তাই না, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এবং এক্ষেত্রে এটা 90 হলে এটাই কি হচ্ছে, এটা অতিভুজ। সেই হিসাবে আমি বিসি এর মান বের করলাম কত, রুট ওভার 8 স্কোয়ার প্লাস এটা ধরেছি এক্সের স্কোয়ার, এবং এটা ক্যালকুলেট করা হলো 64 প্লাস এক্স স্কোয়ার। তারপরেই করলাম কি, এই গোটা ত্রিভুজটাই চলে এসো। এবার গোটা ত্রিভুজটাও একটা সমকোণী ত্রিভুজ, তাই নয় কি। তার জন্য কি হবে, তার জন্য হবে যে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখানে 4 প্লাস এক্স, এটা গোটাটা অতিভুজ, 4 প্লাস এক্স এটা গোটাটা অতিভুজ, তার 4 প্লাস এক্সের স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে ছিল কত, রুট ওভার 80, এই ভ্যালুটা এসেছিল, এ বিটার ভ্যালু এসেছিল রুট ওভার 80, রুট ওভার 80 স্কোয়ার, আর বিসির ভ্যালু এসছে এই যেটা রুট ওভার 64 প্লাস এক্স স্কোয়ার, তার স্কোয়ার করে দিলাম। দিয়ে তারপর দেখো এইখানে যেটা ছিল সেটার আমি সূত্র ফেলেছি, এ প্লাস বি এর স্কোয়ারের সূত্র ফেলেছি। তাহলে ছিল কত, 4 প্লাস এক্সের সূত্র ফেললে হচ্ছে তোমার 16 প্লাস 8x প্লাস এক্স স্কোয়ার, আর এইদিকে রুট ওভার 80 স্কোয়ার করলে হলো 80, আর এদিকেও স্কোয়ার করলে রুটটা উঠে গেল। তারপরে দেখো এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কেটে যাবে, যেহেতু সেম সাইন আছে এবং সমান চিহ্নের বিপরীত সাইডে আছে, কেটে যাবে। তারপরে কি করা হলো, আমি এইট এক্সটাকে একদিকে রেখে এই 16টাকে এই পাশে নিয়ে এলাম, এবং এটা যোগ করে দিয়েছি। এটা যোগ করে হচ্ছে 144, আর 16টা এদিকে এসেছিল -16। তারপরে এবার 8x ইকুয়াল টু, এটা বিয়োগ করে কত হলো না 128। তাহলে x এর মান কত হবে, এই 8টা নিচে চলে আসবে, কাটাকাটি করে হয়ে গেল আমার 16। ঠিক আছে, কাটাকাটি করে হলো কত না 16, ঠিক আছে। এবং x এর মানে আমি ধরেছিলাম, এই সিডিটা ধরেছিলাম কি x, সুতরাং আমাকে যেটা বের করতে দিয়েছিল সেটাই আমার কিন্তু বেরিয়ে গেল। এবার পরবর্তী দাগের কোশ্চেনে চলে আসি। পরের কোশ্চেনটা দেখতে পাচ্ছ তুমি কয়েকটা 9টা এবিসি কেন্দ্র বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করেছে যদি এবি ইকুয়াল টু 5 সেমি, বিসি ইকুয়াল টু 7 সেমি এবং সি ইকুয়াল টু 6 সেমি হয়, তবে এই কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত। তো সেম কোশ্চেন, রিপিটেড কোশ্চেন এটা, ঠিক আছে। আগেরও কোশ্চেন এরকম রিপিটেড ছিল, কিন্তু ওখানে একটু আধটু আলাদা ছিল, সেই জন্য আমি কোশ্চেনগুলো করে দিলাম।
কিন্তু এইটা হচ্ছে সেম একই কোশ্চেন, সেই জন্য আমি এই কোশ্চেনটা আর করছি না। এটা তোমাদের 377 পেজের কোশ্চেন নাম্বার 4-6 এটাতে ছিল, এবং এটা ওই পেজটা আমি কিন্তু অলরেডি করিয়ে দিয়েছি। তো সুতরাং সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশানে এবং আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা এই কোশ্চেনটা দেখে নেবে। একবার হুবহু সেম কোশ্চেন টুকে দিয়েছে, ঠিক আছে? সুতরাং ওই জায়গাটা দেখে নিলেই হয়ে যাবে। তো আশা করছি তোমরা দেখবে। আমি ডেসক্রিপশান এবং আই বাটনে লিঙ্কটা, এবং ইভেন ভিডিও শেষে যে এন্ড স্ক্রিন যেটা আসবে সেখানেও কিন্তু তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে, ঠিক আছে? 377 পেজের এই অঙ্কটা পেয়ে যাবে। তো পরের দাগের কোশ্চেনটায় আসা যাক। 10এরটা বলেছে একটি শঙ্কু ও একটি গোলকের আয়তন সমান, যদি শঙ্কুর ব্যাসার্ধের যদি তাদের ব্যাসার্ধ সমান হয়, তাহলে শঙ্কুটির উচ্চতা এবং ভূমির ব্যাসের অনুপাত কত হবে? ঠিক আছে, ভালো কোশ্চেন। আমি ধরে নিলাম যে শঙ্কু এবং গোলক দুটোর ব্যাসার্ধ হচ্ছে আর। কোশ্চেনে বলাই ছিল যে দুটোর ব্যাসার্ধ সমান, তাই আমি ধরে নিয়েছি আর একক। শঙ্কুর উচ্চতা ধরলাম কত? এইচ একক। তারপরে কোশ্চেনে এটাও বলা ছিল শঙ্কুর আয়তন এবং গোলকটার আয়তন কি না পরস্পর সমান, তাই আমি শঙ্কুর আয়তন লিখেছি কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর গোলকের আয়তনের ফর্মুলা কি 4/3 পাই আর কিউব। লেখার পর এখান থেকে এইচ এর মান বের করলাম। কীভাবে করেছি দেখো, এই 3 দিয়ে এই 3 কেটে যাবে, তাই তো? পাইয়ের সঙ্গে পাই কাটবে, আর স্কোয়ারের সঙ্গে আর কিউব কেটে একটা আর পড়ে থাকবে। তাহলে এখানে এইচ থাকলো আর এখানে থাকলো কত? 4r। এইচ ইকুয়াল টু হলো 4r। এবার আমি কি করলাম কি, এখানে 4r এর মধ্যে 2rকে এই নিচে পাঠিয়ে দিলাম এইচের। কেন 2r নিয়ে আসছি তারও কারণ আছে, তার কারণ তোমাকে এখানে ব্যাসার্ধ বলেনি, বরং ব্যাসের অনুপাত, উচ্চতার সঙ্গে ব্যাসের অনুপাত চেয়েছে, সেই জন্য 2r নিয়ে এলাম, ঠিক আছে? যদি ব্যাসার্ধ বলতো তাহলে শুধু আরটাই নিয়ে আসতাম। তাহলে h/2r ইকুয়াল টু হলো 2, তাহলে h/2r মানে কত হলো? 2:1। এই 2rটা কি? 2rটা হচ্ছে যে ব্যাস, তাই না? ব্যাসার্ধ আর হলে ব্যাসার্ধ আর হলে ব্যাস কত হয়? 2r, এবং 2rটাকে আমি ডায়ামিটার ডি ধরে নিলাম, ঠিক আছে? পরের লাইনে এটা করে দিয়েছি। তাহলে h/d এর মান হলো কত? 2:1। পরবর্তী কোশ্চেন 11 দাগের কোশ্চেন বলেছে 9 সেমি উচ্চতা ও 4 সেমি ব্যাসের একটি লম্ববৃত্তাকার চোঙকে গলিয়ে একটি গোলক তৈরি করা হলো, গোলকটির বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। তো এখানে দেওয়া ছিল চোঙের উচ্চতা 9 সেমি এবং ব্যাস বলা ছিল 4 সেমি। আমি ব্যাসার্ধ করেছি 4/2 করে 2 সেমি। তাহলে গোলকের ব্যাসার্ধ আমি এখানে ধরে নিলাম, ধরি গোলকের ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি, সেটা ধরে নিলাম। এবার যেহেতু চোঙটা থেকেই গোলকটা তৈরি করা হচ্ছে, তাহলে কি হবে? দুটোর আয়তনই সমান হবে, তাই নয় কি? তাহলে আমি এখানে তাই করেছি। দেখো, গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, আর চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। আর এর মান হচ্ছে এখানে 2, এইচ এর মান হচ্ছে 9। বসানোর পর পাই পাই কাটলাম, এখানে থাকলো আর কিউব, আর এই 4/3টাকে এই পাশে নিয়ে উল্টে গেল, তাই না? উল্টে গুণ হয়ে গেল। দেখো 3/4 গুণ হয়ে গেছে, দিয়ে কাটাকাটি করেছি। এটা দিয়ে এটা কাটলে হলো 4 9 36, তাহলে উপরে থাকলো কত? 27। আর কিউব মানে হলো 27, তাহলে আর এর মান হবে কত? 3। তাহলে গোলকটার আমি কি পেয়ে গেলাম? গোলকটার ব্যাসার্ধ পেয়ে গেলাম। আমাকে চেয়েছি কি? গোলকটার ক্ষেত্রফল বের করতে। তাই আমি গোলকের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কোয়ার বসালাম। 4 থাকলো, পাইয়ের মান 22/7 আর আর এর মান হচ্ছে 3, তাই স্কোয়ার যেহেতু আছে দুবার লিখেছি। এবার এখানে 4 তো থাকলোই, আর 3 গুণ করে হচ্ছে 9, 9 আর 4 গুণ করে 36। আর এইটাকে 22/7 না বসিয়ে পাই বসিয়ে দিয়েছি, যেহেতু তোমাদের উত্তরে দেখবা 36 পাই আছে, সুতরাং বসিয়ে ক্যালকুলেট করলে করা যেত, ঠিক আছে? অসুবিধা নেই, ঠিক আছে? এই জায়গাটা তো তুমি বসাবে না, এখানেও পাইটাই রেখে দিবে, ঠিক আছে? এইখানে লিখে দিলাম আমি এই পাইয়ের মানটা, এখানে না করে এইখানেই বসে, মানে অ্যাকচুয়ালি এখানেই বসাবে, কিন্তু 22/7 বসাবে না, পাই রাখবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। এবার যেহেতু আমি লিখে পেয়েছিলাম তাই এখানে লিখে দিলাম। তাহলে কত হলো? 4 3 3, এগুলো গুণ করে হলো 36 পাই। এই হলো অঙ্ক। পরবর্তীতে কি আছে? একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s এবং আয়তন v ঘন একক হলে s³/v² এর মান কত হবে? তো এখানে দেখো, আমি ধরে নিলাম গোলকটার ব্যাসার্ধ হচ্ছে আর একক, তাহলে বক্রতলের ক্ষেত্রফল যেটা কোশ্চেনে বলে দিয়েছে s,
বক্রতলের ক্ষেত্রফল এস ইকুয়াল টু কত হলো, আর দিয়ে যদি বের করি সেটা হবে 4πr² বর্গ একক। আর আয়তনটা কত হবে, ভি কোশ্চেনে বলা ছিল, এবং আমি সূত্র দিয়ে বের করলাম 4/3πr³ ঘন একক। এবার তোমাকে বের করতে দিয়েছে কি না, s³/v², এটা বের করতে দিয়েছে। এসটা কি 4πr² বসালাম, তার কিউব করেছি। ভিটা কি 4/3πr³ তার স্কোয়ার করেছি বসিয়ে দেওয়ার পর। দিয়ে এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে 4-এর কিউব করলে হয় 64, পায়ের কিউব, আর r² তার কিউব করলে হচ্ছে r⁶। এখানে দেখো 4-এর স্কোয়ার করলে 16 হবে, আর 3-এর স্কোয়ার করলে 9 হবে। 9টাকে আমি উপরে পাঠিয়ে দিয়েছি, দেখো এখানে 9 হতো, এই নিচে 9 হতো, সেটাকে উপরে পাঠিয়ে দিয়েছি। করতেই পারি, পাইয়ের স্কোয়ার থাকলেও আর r³ তার স্কোয়ার করলে হয় r⁶। ঠিক আছে, এই r⁶ কাটবে। ঠিক আছে, পাইয়ের সঙ্গে পাই কিউবের সঙ্গে এটা কেটে গিয়ে শুধু পাই দাঁড়ালো। 64 দিয়ে যদি এটা কাটো তুমি কত হচ্ছে, 4 × 16 তাহলে 4 আর 9 গুণ করে হলো 36, 4 9 36, আর এখানে একটা পাই। এটা হয়ে গেল তোমার অ্যান্সার। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। এর পরবর্তীতে আবার আমরা এর পরের যে পেজটা আছে সেটা নিয়ে আলোচনা করব। এবং আমি এর আগের ভিডিওতেও যেমনটা বলেছি তোমাদের, যদি বড় অঙ্কে কোথাও তোমাদের সমস্যা হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাও। আমি চেষ্টা করব সেপারেট কোনো ভিডিওতে তোমাদের যে অঙ্কগুলোর প্রবলেম হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের, সেই অঙ্কগুলো সলভ করে দেওয়ার। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং হ্যাঁ, আমরা ভৌত বিজ্ঞানেরও পেজ 2-1টা আপলোড করেছি, ফার্দার আরও করব। ঠিক আছে, সেগুলো তোমরা দেখো, সেটার জন্যই তোমাদেরকে বলা। তো যাই হোক, আজকে এই পর্যন্তই।